নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট প্ল্যানেটারি সিচুয়েশন এবং তার যে ইম্প্যাক্ট আমাদের মানব জীবনে ঘটতে চলেছে তার উপর। মুখ্যত জুন মাসের যখন লগ্নভিত্তিক আলোচনা করেছি তখনই একটা অ্যাবস্ট্রাক্ট ডিসকাশন করেছি এবং মোটামুটি প্রায় সবকটা প্যারামিটারকেই আমি টাচ করে গেছি। কিন্তু বর্তমানে আলোচনাটা কিছু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে করব, কারণ এর মাহাত্ম্য রয়েছে এবং পরবর্তী 6 মাস ধরে সেই ইম্প্যাক্ট মোরাললেস বজায় থাকবে। তা আমাদের সবাইকেই সেই সিচুয়েশনটাকে একটু জানতে হবে, চিনতে হবে, যাতে আমরা ঠিকঠাক মতন সেটাকে ফেস করে বেরিয়ে যেতে পারি। সেই মুখ্যত সেই যার জন্যে আলোচনা করা। আজকে আমি 2 তারিখ অনুষ্ঠান করছি, এখন রাত। তো এই অনুষ্ঠান করার সময় আপনাদের প্ল্যানেটারি সিচুয়েশন বলে দিই যে আগামীকাল মোটামুটি অ্যারাউন্ড 1টা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বুধ ডাইরেক্ট হয়ে যাবে। কোথায় না, বৃষ রাশিতে 1°55' মকর রাশির নবাংশে বুধ ডাইরেক্ট হবে এবং তারপরে আস্তে আস্তে বুধ গতি নেবে এবং ডাইরেক্ট হওয়া 13 ঘন্টার মধ্যে বুধ এক্সর্শন পিরিয়ডে চলে যাবে। অর্থাৎ টোটাল তার যে স্ট্যাটিক এনার্জিটা সেটা কাইনেটিক এনার্জিতে রিফ্লেকশন হবে এবং সে একটা বলহীন অবস্থার তৈরি হবে। এটাকে ঠিক রবি কর্তৃক এক্সর্শন বলে না, এটা প্ল্যানেটের নিজস্ব এক্সর্শন থাকে, বিশেষত সেই সকল প্ল্যানেট যাদের বকরি মার্গী দুটোই ঘটে থাকে। বুধের ক্ষেত্রে সেটা হবে এবং তারপরে যেটা হবে, এই বুধ মার্গী হওয়ার মোটামুটি 1.5 দিনের মাথায় 5 তারিখ ভোরবেলা শনি বকরি হয়ে যাবে, মোটামুটি 1°4' থেকে একটু বেশি, এবং সেটি কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণে এবং তুলা রাশির নবাংশে। এই দুটো ঘটনা এই মুহূর্তে খুব ইম্প্যাক্টফুল। এবং আমাদের মঙ্গলও মোটামুটি 13°-র কাছাকাছি চলে এসছে। তো হাফ অফ দ্য পাইসেস সে প্রায় ক্রস করে নিয়েছে, হাফ অফ দ্য তাকে ক্রস করতে হবে এ মাসে 27 তারিখ পর্যন্ত। তারপরে রাহু এবং মঙ্গল একসাথে মেষ রাশিতে গমন করবে এবং নবাংশগতভাবে রাহু অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং নবাংশগতভাবে মঙ্গলের অবস্থান হবে মেষ রাশি থেকে মীন রাশিতে। তো এমন একটা সিচুয়েশন আসবে 12ই আগস্টের মধ্যে, যখন নবাংশগতভাবেও রাহু এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। দ্যাট টাইম উইল বি ক্রিটিক্যাল। এমনিতেও যখন সেটা যাবে মোটামুটি, তার মানে মঙ্গলকে বুঝতেই পাচ্ছেন প্রায় 23°20' ক্রস করতে হবে এবং রাহু মঙ্গল মোটামুটি 1°-র কাছাকাছিতে আসবে, এরকম সিচুয়েশানে। তো এই সময়টা স্পেসিফিক্যালি একটু নেগেটিভ, যেটাকে আমরা অঙ্গারক যোগ বা অনেক রকম নামকরণ করেছি। নামকরণটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তার ইম্প্যাক্টটা। সেই ইম্প্যাক্টটা খারাপ হবে, সেটা আমি মঙ্গলের গোচর নিয়ে যখন বলবো স্পেসিফিক্যালি বলবো, শুধু এটুকু বলে রাখছি সেই ইম্প্যাক্টটা একটু নেগেটিভ আছে উইথ অল আদার প্ল্যানেটারি সিচুয়েশন। কিন্তু সমস্যা যেটা হবে, সেই সময় স্যাটার্নের ভেলোসিটিটা উল্টো দিকে হয়ে যাবে। আজকে থেকে 2.5 দিন পরে শনি বকরি হয়ে যাবে এবং স্যাটার্নের ভেলোসিটিটা উল্টো দিকে হয়ে যাবে এবং স্যাটার্ন প্রবাবলি তখন আমাদের আমাদের ক্যাপ্রিকর্নে আবার প্রবেশ করবে। তো ক্যাপ্রিকর্ন থেকে ব্যাপারটা ঘটতে চলবে 4th হাউসে, শনি থেকে 4th হাউসে। অর্থাৎ বলা যেতে পারে মঙ্গলের যে মঙ্গল বা রাহুর যে কার্মিক অবস্থান, সেই কার্মিক অবস্থানে শনি বকরি অবস্থায় থাকবে, বা উল্টো দিকে বলা যেতে পারে যে স্যাটার্নের যে সুখ স্থান সেইখানে রাহু মঙ্গল একসাথে বসে থাকবে। তো এখানে একটা কোয়াগুলেটিং এফেক্ট তৈরি করবে, যেটা মোটেই খুব সুখকর এফেক্ট নয়। সেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যখন যেতে হবে, কী কী প্রিকশনারি মেজার নিতে হবে সেটা আমি তখন বলবো। আমি জাস্ট সাময়িক কিছু দিনের জন্য বলে দিচ্ছি। এখন যেটা আপনারা অনুভব করবেন, যেটা প্রথম, সেটা হচ্ছে অসম্ভব ডিপ্রেশন অনুভব করবেন। অসম্ভব। এবার অনেক লোক হয়তো বলতে পারে, তো এই সিচুয়েশানে আর কী অনুভব করবো ডিপ্রেশন ছাড়া। না, এই ডিপ্রেশনটা একটু লং লাস্টিং ডিপ্রেশন হবে, এটা প্রথম বলে রাখি। বিশেষত যাদের নার্ভের কারণে চাপ নেওয়ার ক্ষমতা কম আছে, প্রবাবলি যারা কোনো কিছুতে অল্পেতে নুব্জ হয়ে যান, বা যাদের স্ট্যামিনা কম্পারেটিভলি কম আছে, তারা কিন্তু এই সময়টা
একটু বেশি রকম কষ্ট পাবেন। এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ভেহিকেল থেকে, আমি আগের দিনই রাহুর অনুষ্ঠান করতে গিয়ে বলেছি যে ভেহিকেল যারা চালান বা চড়েন, যে অবস্থায় থাকুন, সেটা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করবেন। নিজে করলে তো করবেনই, এবং চড়বেনও সাবধানে, অর্থাৎ প্রভোগ করার প্রয়োজন নেই ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছেন তাকে। আর আপনি যদি সেলফ ড্রাইভিং করেন তাহলেও খুব সাবধান। বিশেষত আপনার গাড়ি যত সফিস্টিকেটেড হবে তত এই ধরনের প্রবাবিলিটি বেশি বৃদ্ধি পাবে। 18 তারিখের পরে বুধ এবং শুক্র একসাথে বৃষ রাশিতে অবস্থান করবে, তখন এই প্রবলেমটা আরও বেশি বেড়ে যাবে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে এই সময় বুধ শুক্র একসাথে অবস্থান করায় কি বেটার কিছু যোগ দেবে। বেটার যোগ কিছু কিছু প্ল্যানেটের মানে কিছু কিছু প্রকৃতির মানুষের ক্ষেত্রে দেবে, সেটা 10 থেকে 15%, কিন্তু অ্যাক্সিডেন্টস প্রবাবিলিটিটা অনেক বেশি বাড়িয়ে দেবে। কারণ মঙ্গলের 3rd হাউসে এরা থাকবে, ফলে মানুষের মধ্যে বেপরোয়া প্রবৃত্তি অনেকটা বাড়িয়ে দেবে। এবং শনি এদের দ্বাদশে অবস্থান করবে, তাও বকরি অবস্থায়, তো প্রবৃত্তি বাড়িয়ে দেবে। বৃহস্পতি থাকার জন্য ইন্ডালজেন্স পাবেন, তার ফলে যারাই ভেহিকেল নিয়ে একটুখানি শখ শৌখিনতা পোষণ করেন বা রাতের দিকে লং ড্রাইভে যান, এরকম যাদের, তারা খুব সাবধানে, বিশেষত সেটা যদি 2 হুইলার হয় তাহলে কিন্তু খুব সাবধান। নাম্বার 3 হচ্ছে যারা বাচ্চাকে ভেহিকেলের মধ্যে ক্যারি করে, ছোট বাচ্চা, শিশু, স্কুলে নিয়ে যাচ্ছেন, স্কুলগুলো খুলে যাবে মোটামুটি মাসের মাঝামাঝি থেকে, খুব সাবধানে কিন্তু ক্যারি করবেন। বিশেষত যখন বৃষ্টি হবে, কোনোভাবে বজ্রপাত পড়বার আশঙ্কা আছে, কোনো জায়গায় দাঁড়িয়ে যাবেন, পরিস্থিতি একটু ইমপ্রুভ করলে তারপর যাবেন, কোনোভাবেই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। নাম্বার 4 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুধের যে এক্সর্শন পিরিয়ডটা রয়েছে সেটা মকর রাশিতে ঘটবে। মকর রাশিতে যদি কোনো প্ল্যানেটের কখনো, বিশেষত বুধ শুক্রের মতো ছোট প্ল্যানেটের এক্সর্শন ঘটে, তাহলে পরিবারের মধ্যে অসম্ভব রকম ডিপ্রেসিভ সিচুয়েশান যায়, একে অপরকে ভুল বোঝাবুঝি বা কোনো কারণে অসন্তোষ বৃদ্ধি পাওয়া, ছোটোখাটো কারণে অসন্তোষের মাত্রা অত্যন্ত বেড়ে যাওয়া, লেগেসি ওয়ার্ককে টেনে নিয়ে আসা, এই ধরনের প্রকৃতি তৈরি করে। কারণ ওটা চর রাশি, বুধ ওকে অনেক নাড়াবার চেষ্টা করে, কিন্তু বুধের ক্ষমতা নেই ওকে নাড়ানোর জন্য, কারণ ওর যে ও চর হলেও ও রেলের বগির মতো, ওকে ঠেলে সরানো যাবে না। ওকে একবার আবার যখন ও ভেলোসিটি পেয়ে যাবে তখন সেই ভেলোসিটিকে থামানোটাও খুব মুশকিল, কারণ ওর মোমেন্টামটা অত্যন্ত বেশি। তো দুদিক থেকেই মকরকে এত সোজা নয়, মকর কিন্তু চর রাশি হলেও স্ট্যাটিকের মতন বিহেভ করে, এটা মকরের মধ্যে একটা বৈপরীত্য আছে ক্যাটেগরিক্যালি। নাম্বার 5 হচ্ছে যারা এ সময় চাকরির সন্ধান করছেন, বিশেষত বিদেশে চাকরির সন্ধান করছেন, তারা কিন্তু খুব বুঝে শুনে সেখানে যাবেন। অর্থাৎ কোম্পানির ক্যাটেগরিতে অবশ্যই দেখবেন যে আপনার কাজের সাথে কতটা সাদুর্য আছে, বা একান্ত যেটা বলছে সেটা ঠিক বলছে কিনা। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের চালানোর জন্য যে 3টে পাওয়ার হাউস আছে অ্যাকচুয়ালি, তার মধ্যে প্রথম যে পাওয়ার হাউস সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রাইমারি পাওয়ার হাউস, সেটা হচ্ছে রবি, যেখান থেকে আমাদের সোল, আমাদের আসে, আমাদের আইডেন্টিটি, আমাদের অথেন্টিসিটি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, এভরিথিং শনির, আমাদের রবির হাতে রয়েছে, পিতা, পিতৃব্য, সমস্ত কিছু। এই রবি হচ্ছে প্রাইমারি পাওয়ার হাউস। তা সেকেন্ডারি পাওয়ার হাউস ইজ বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি পরের স্টেপটা নেয়, অর্থাৎ সেই জাতক জাতিকাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া। এবং টার্শিয়ারি পাওয়ার হাউস যে কাজ করে সে শুক্র করে, মঙ্গল করে, বুধ করে, অন্যান্য প্ল্যানেট। কিন্তু এই দুটো প্ল্যানেট পাইভোটাল রোল প্লে করে মানুষের জীবনের চরিত্র নির্মাণ বা সমস্ত কিছু সৃষ্টির জন্য, এভরিথিং। এবং স্যাটার্ন এর সার্বিকভাবে রোলটার উপরে সুপারভিশন করে এবং মানুষের চরিত্র নির্মাণে মূল দায়িত্ব পালন করে। এবার খুব জিনিসটা বোঝার চেষ্টা করুন, রাহুর পোস্টিং এখন যেখানে রয়েছে, রাহু মোটামুটি 27 ডিগ্রির থেকে একটু বেশি রয়েছে মেষ রাশিতে, এবং নবাংশ ভিত্তিক যেখানে সে অবস্থান করছে সেটা হচ্ছে আমাদের
ধনুর ঘরে। আমি গতদিন আলোচনাতেই বলেছি যে মূল রাহু থেকে রাহুর অবস্থান 9th হাউসে বা উল্টো দিক থেকে, সোজা দিক থেকে 5th হাউসে, উল্টো দিক থেকে 9th হাউসে রয়েছে। তো এই যে সিচুয়েশনটা, অর্থাৎ কোনো একটা প্ল্যানেট, রাহু তো প্ল্যানেট নয়, ইজ এ সিউডো প্ল্যানেট এবং তার যে নবাংশ পোস্টিং, সেটার মধ্যে যদি কখনো দৃষ্টি বিনিময় হয়, সেটার মানে ধনাত্মক ফল বা ঋণাত্মক ফল দুটোই অসম্ভব বৃদ্ধি পেয়ে যায়। তো রাহুর ক্ষেত্রে ধনাত্মক ফলের কিছু নেই, তো ঋণাত্মক ফল বৃদ্ধি পাবে। ঋণাত্মক বল বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যে আইডেন্টিটি বলুন, আমাদের যে জীবনী শক্তি বলুন, এগুলো অনেকটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে সময়। অর্থাৎ আমাদের এমন কিছু সিচুয়েশন, এমন কিছু মুহূর্ত ফেস করতে হবে। রাহুর 4টে দৃষ্টি আছে অ্যাকচুয়ালি। আমি যদি সোজা প্ল্যানেটের মতন করেই বলি, তাহলে পঞ্চম দৃষ্টি রবির ঘরে, সপ্তম দৃষ্টি তার শুক্রের ঘরে এবং নবম দৃষ্টি তার বৃহস্পতির ঘরে অবস্থান করছে এবং নিজে সে মেষ রাশিতে বসে রয়েছে। তো 4টে ঘরকে সে পয়জনাস করে রেখেছে এবং তার অর্ধাংশ অলরেডি শুক্রের ঘরে বসে রয়েছে এবং সেও বেশ কিছু ঘরকে ইনফ্লুয়েন্স করে রেখেছে। এই ইনফ্লুয়েন্স করার জন্য যে সমস্যাটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমরা যারা চাকরি ক্ষেত্রে চাকরি খুঁজছি বা চাকরি করছি, আগে খোঁজারটা বলিনি, সেক্ষেত্রে কিন্তু মিসগাইডেড হওয়ার একটা সিচুয়েশান হতে পারে। অর্থাৎ এমন কোম্পানি বলে আমাদের কোনো নিয়ে গেল, পরবর্তীকালে দেখা গেল সেই কাজের জায়গাটা মানে দূর দূর পর্যন্ত সেরকম নয়, একদম বিপরীতধর্মী কাজ করতে হচ্ছে এবং সেখান থেকে কোনো কন্ট্রাক্ট বা এরকম কিছু আছে, ফিরে আসাটাও কিন্তু একটু ট্রাবলসাম। তার ফলে যেখানেই যাবেন সেখানে খুব বুঝে যাবেন। নাম্বার 2 যেটা বলার এই পার্সপেক্টিভে, সেটা হচ্ছে জুন মাসের শেষের দিক থেকে মোটামুটি নভেম্বর মাসের প্রায় মিড পর্যন্ত যে বিশ্বব্যাপী যে সিচুয়েশন যেতে চলেছে, সেটা খুব একটা সুখকর নয়। অ্যাকচুয়ালি সময়টা খারাপ আছে মোটামুটি জানুয়ারি মাসের মিড পর্যন্ত। তার ফলে যারা দূরবর্তী স্থানে কাজের ক্ষেত্রে যাবেন, সেটা কিন্তু বুঝে শুনে একটুখানি সেখানকার যিনি অভিজ্ঞ ব্যক্তি আছে, সেখানকার সোশিও ইকোনমিক কন্ডিশন, এই সমস্ত জেনে শুনে তারপরে যাবেন। কোম্পানির কিছু বছরের হিস্ট্রি, সেগুলো একটু ভালো করে দেখে যাবেন। অর্থাৎ একটা ভালো হোমওয়ার্ক করে তারপরে যাবেন এবং কিছু ইমার্জেন্সি কিছু নিয়েও যাবেন। সময়টা কিন্তু সার্বিকভাবে আমি বলেছি উত্তর গোলার্ধের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়। আচ্ছা, তার সাথে এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, কোনো অ্যাব্রাপ্ট প্রেশার আসতে পারে, ইনসাবঅর্ডিনেশন হতে পারে, কোনো কারণে আপনি এমন কিছু কাজ করতে পারেন, এমন কোনো কাজের মধ্যে নিজে যুক্ত হয়ে যেতে পারেন যেটা কিন্তু বলা যেতে পারে কোনো ইললিগাল ফাংশন, এরকম কোনো কাজ। ঠিক আপনি যে অর্গানাইজেশনে কাজ করুন না কেন, সেই অর্গানাইজেশনের সাপেক্ষে কাজটা ইললিগাল। মানে হচ্ছে আপনি কোনো সুবিধা পাইয়ে দিচ্ছেন বা নিচ্ছেন, তার জন্য কোনো কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ নথি হোক, যেটা আপনার উপর বিশ্বাস করে সেই অর্গানাইজেশন বা অথরিটি রেখেছেন, আপনি তার বিশ্বাসভাজন হওয়ার চেষ্টা করুন। বিশ্বাসঘাতকতা ভুলেও করবেন না, কখনোই করবেন না, এ সময় তো ভুলেও করবেন না, করলে কিন্তু মুশকিল হবে। নাম্বার এই সেগমেন্টেই বলছি, রাহুর এই সেগমেন্টে যারা জমি জমা বিক্রি করা সংক্রান্ত কাজ করেন, তারাও কিন্তু খুব বুঝে করবেন। এই সময় কিন্তু কিছু সিউডো পেমেন্ট হয়ে যেতে পারে, বা আপনাকে কোনো অন্য যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেটা বলে অন্য কোনো ল্যান্ড পারচেসও আপনার হয়ে যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ কিছু ফল দিতে পারে। এবার এত নেগেটিভ কথা শুনে কিছু মানুষ হয়তো বলবেন যে শুধু সারাদিন নেগেটিভ কথাই বলে, এত ঋণাত্মক লোক। নেগেটিভ পজিটিভ কিছু না, আমি যদি পজিটিভ কথা বলি কালকে আপনার দিনটা খুব ভালো যাবে, তাতে কি সমস্যা? ভালো গেলে তো ভোগ করবেন। আসল উদ্দেশ্য আমরা কী জন্য নিই? সেটাকে প্রোটেকশানের জন্য। তো অ্যাকচুয়ালি তো সেই প্রোটেকশানের জায়গাগুলো আমি বলে দিচ্ছি। সুতরাং এটা নেগেটিভিটি কিছু নেই, পজিটিভিটি এটার মধ্যে আছে, যে আমি জায়গাগুলো থেকে নিজেকে একটুখানি এড়িয়ে চলব। নাম্বার 5, এটা জেনারেল বলছি, এটা রাহুর অ্যাসপেক্টের বাইরে জেনারেল বলছি। সেটা হচ্ছে বুধ যখন এক্সজশনের পরে 8 তারিখের পর থেকে 9 তারিখ থেকে ও যখন তার ফল দেওয়া শুরু করবে আস্তে আস্তে, আপনারা দেখবেন কমিউনিকেশন বা এভরিথিং হঠাৎ করে একটু রিসেট হবে। বিশেষত 4টে অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে প্রথম মিথুন, নাম্বার 2 হচ্ছে কন্যা, নাম্বার 3 হচ্ছে ধনু,
নাম্বার 4 হচ্ছে মিন লগ্ন। এই 4টে অ্যাসেন্ডেন্টের জন্য বলছি, এর মধ্যে মিনের এফেক্ট আমি বলেছি জুন মাসে খারাপ দেবে। খারাপ দেবে মানে জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের মোটামুটি 29 তারিখ রাত্রিবেলা পর্যন্ত সময় খারাপ আছে। আমি যে সময়টা আপনাদের মে মাসে ভালো বলেছিলাম, অনেকে হয়তো সেটার কিছু বেটার এফেক্ট পেলেও পেতে পারে, তাদের সেই জায়গাগুলোতে কিন্তু একটু এবার নেগেটিভ জায়গা আসার চেষ্টা করবে। সেটা থেকে একটু সাবধান থাকবে, বিশেষত যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন তারা, বা বিভিন্ন অর্গানাইজেশনে পড়াচ্ছেন এবং পড়ানোর কোনো কাজের সাথে যুক্ত, সেটা ট্রেনিং হতে পারে যে কোনো, তারা কিন্তু খুব সাবধানে এই সময়টা থাকবেন। অ্যাজ এ হোল নেগেটিভ ফল দিতে পারে কোনোভাবে। আচ্ছা, যেটা নিয়ে আমি প্রথম সেগমেন্টে আলোচনা করছিলাম, যে প্রথম 3টে অ্যাসেন্ডেন্টের অর্থাৎ 3 নম্বর, 6 নম্বর এবং 9 নম্বর অ্যাসেন্ডেন্ট, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার টাইম দেবে। অনেক দিন ধরে লকড হয়ে থাকা কাজ কিন্তু তাদের হঠাৎ করে বেরোনো শুরু করবে, এবং সেটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন, খুব র্যাপিডলি রিয়েলাইজ করতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র আমি এই 3টে অ্যাসেন্ডেন্টের লোকেদের বলে দেব, জাতক জাতিকা যেরকমই হন না কেন, তাদের ক্ষেত্রে সন্তানদের একটু বেশি খেয়াল রাখবেন এই 3 জনের ক্ষেত্রে। আর অন্য কোনো ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 7 যেটা নিয়ে বলার, সেটা হচ্ছে যারা 2 হুইলার চালান বা 2 হুইলারের মেরামতির কাজ করেন, তারাও কিন্তু কাজও করবেন সাবধানে, অর্থাৎ যখন মেরামতি করবেন তখনও বুঝে করবেন, অর্থাৎ কেউ যাতে সমস্যায় না পড়ে। আর নিজে যখন চালাবেন তখনও খুব সাবধানে চালাবেন। আমি ফিজিক্যাল কিছু জায়গায় আসি যেটা আপনাদের কষ্ট দেবে। প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হবে এবং পেটের সমস্যা অসম্ভব দেবে। কতদিন পর্যন্ত দেবে? মোটামুটি এই এই খুব রেকারিং যে সমস্যাটা, সেটা জুন মাসের 12 তারিখ পর্যন্ত মোর অর লেস দেবে। তারপরে এই ইনডাইজেশন বলুন, এই জাতীয় সমস্যাগুলো আস্তে আস্তে অনেকটা ঠিক হতে থাকবে। এটা নাম্বার 1। নাম্বার 2, অসম্ভব ঠান্ডা লাগার প্রবৃত্তি তৈরি করবে। এই ঠান্ডা লাগার প্রবৃত্তিটা কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে বর্ষাকালে একটা নর্মাল প্রবৃত্তি থাকে। হ্যাঁ, এই বছর ঠান্ডা লাগার প্রবৃত্তিটা একটু বেশি থাকবে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এখনো পুরোপুরি যায়নি, সেটা এখনো একটুখানি চাপা অবস্থায় রয়েছে, কিন্তু সেটা কিন্তু ডিক্লেয়ার্ড হয়নি যে চলে গেছে। সুতরাং যাদেরই লাংসের সমস্যা রয়েছে বা অন্যান্য যেসব ডক্টর বলেছেন, বা একবার বা দুবার যাদের হয়ে গেছে, যেরকম যেরকম ডক্টর আপনাদের রেস্ট্রিকশন দিয়েছেন, সেরকম সেরকম জায়গায় আপনারা চেষ্টা করবেন যে সেই প্রিকশনারি মেজারগুলো নেওয়ার। নাম্বার 3 হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে, নাভি থেকে নিচের পোর্শনে, বোথ মেল ফিমেল, যে সমস্ত ডাইজেস্টিভ ট্র্যাক আছে যেগুলো আমাদের হজম করতে সহায়তা করে, সেই সমস্ত অর্গান, বিশেষত লোয়ার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, যাদের সুগারের প্রবলেম আছে খুব সাবধানে, যাদের প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম আছে, অর্থাৎ খুব ব্যথা হয়, বা আমি এমন মানুষও জানি ব্যথাতে একদম সেন্সলেস টাইপের হয়ে গেছে, এরকম টাইপের মানুষও আমি দেখেছি। তো তারা খুব সাবধানে থাকবেন, অর্থাৎ জুন মাসটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আপনাদের আরও স্পেসিফিক্যালি বলে দিই, যারা মনে রাখবেন, রাহুর সাথে যদি এমন কোনো প্ল্যানেট যুক্ত হয়ে যায়, এমন কোনো প্ল্যানেট মানে বিশেষত যেটা, দেখুন ছোট যে প্ল্যানেটগুলো রয়েছে না, মানে সেটা যদি আমাদের শুক্র হয়, বুধ হয়, মঙ্গলকে আমরা মাঝামাঝি লেভেলের প্ল্যানেট বলি, না বড় না ছোট। এই ছোট প্ল্যানেট যখন পাস করে, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের যে ভোগ আছে, ভালো মন্দ, ভোগ মানে দুটোই, সেই দুটোকে অত্যন্তভাবে প্রোৎসাহিত করে। তার সাথে তো রবি আছে এবং চন্দ্র তো আছে প্রত্যেক মুহূর্তের জন্য। তো এরা যখন পাস করে, তো রবি তো অলরেডি বেরিয়ে গেছে, আবার 1 বছর পরে আসবে, কেতুর সাথে যুক্ত হবে গিয়ে কার্তিক মাসে, কিন্তু রাহুর সাথে আবার 1 বছর পরে। তো অন্যান্য প্ল্যানেট এখন শুক্র মোটামুটি আজকে যখন পাস করছে, এই সময়তে শুক্রের ডিগ্রি আছে প্রায় 12.5 ডিগ্রি। তো আর কিছুদিন পরেই সে রাহুর অ্যাম্বিয়েন্সে 15 ডিগ্রির পর থেকেই সে চলে যাবে। তার মানে মোটামুটি ধরতে পারেন যে এই 5 তারিখের পর থেকে সে 18 তারিখ পর্যন্ত, কিন্তু 18-19 তারিখ পর্যন্ত রাহুর অ্যাম্বিয়েন্সে থাকবে এই মাসে। তো
তার ফলে আমাদের খাওয়া দাওয়া, আমাদের লোভ লালসা, আমাদের ভোগ করার প্রবণতা এগুলো অত্যন্ত বাড়িয়ে দেবে। সেইগুলো থেকে একটু সাবধানে থাকা। হ্যাঁ, বিশেষত যারা ধরুন বিভিন্ন রকম নেশা করবার হ্যাবিট আছে, নিষিদ্ধ নয়, আমাদের সমাজে যেগুলো বৈধ বলেই প্রচলিত এরকম নেশা, কিন্তু তারাও কিন্তু খুব বুঝে করবেন, কারণ শরীরে কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে। বিশেষত আপনার ছক দেখে বা ডক্টর যদি আপনাকে রেস্ট্রিকশন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেগুলো করবেন না। আচ্ছা, নাম্বার 4 যেটা খুব ইম্পর্টেন্ট এই সেগমেন্টে, সেটা হচ্ছে যাদের গল ব্লাডারে কোনো সমস্যা রয়েছে বা রাইট কিডনিতে কোনো স্টোনের সমস্যা আছে, যার জন্য বা প্রস্টেটে প্রবলেম আছে, 3টে অর্গানে যাদের প্রবলেম আছে, তারা কিন্তু কোনো রকম সমস্যা যদি এভলভ হয় সময় অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন। বিশেষত কতদিন আমি বলছি, জুলাই মাসের মোটামুটি ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু অ্যাজ এ হোলেই প্রেডিকশানটা করছি। আমি ডিপ্রেশন দিয়ে শুরু করেছি, এটা দিয়ে এই অংশটা শেষ করলাম। ভালো যেটা হবে এবার সেই সকল ব্যক্তিদের জন্য যারা ভালো শুনতে চান, শুধু ভালো যাদের হতে পারে সেটা হচ্ছে যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কাজ করছেন এবং বুধ ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের অনেকটা বেটার ফল দেবে। এবং শুক্র যখন রাহুকে ক্রস করে যাবে, তার মধ্যে দেখতে হবে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে আর যেন কোনো মর্মান্তিক কোনো ঘটনা না ঘটে। প্রত্যেকেই সচেতন থাকবেন, বিশেষত যারা এই ফিল্ডে আছেন তারা তো অবশ্যই সচেতন থাকবেন। কিন্তু যেটা আমার মুখ্যত বলার সেটা হচ্ছে যে আপনারা এই ফিল্ডের লোকেরা কিন্তু অনেক বেশি এখন গ্রোথ পাবেন, কাজের যোগ পাবেন, এবং সেই কাজের কিন্তু অনেক ডাইভার্সিফিকেশন অফ ওয়ার্ক আপনাদের হবে। নাম্বার 2 যেটা বলার সেটা হচ্ছে যারা চিন্তা করছেন যে বৃষ্টিপাত সংক্রান্ত সমস্যা, তাদের জন্য বলে রাখি প্রচুর বৃষ্টি অপেক্ষা করে রয়েছে। একসময় দেখবেন বলবেন এই বৃষ্টি এত হচ্ছে আর পারছি না, এবার কবে থামবে, এরকম সিচুয়েশন করে দেবে। বৃষ্টি কিন্তু হচ্ছে। আমি বলেছি মান্ডেন জ্যোতিষ যে অংশটা নিয়ে আমি ধরে করি, সেটা মোটামুটি বিহারের অংশ থেকে আসামের একটা পার্ট, বাংলাদেশের একটা বড় অংশ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার একটা পার্ট নিয়ে এই অংশটাতে মান্ডেন জ্যোতিষ করতে হয়। মান্ডেন জ্যোতিষকে যদি খুব ছোট পর্যায়ে নিয়ে আসেন তাহলে ভীষণ ইন্ট্রেন্সিক ক্যালকুলেশন করতে হয়, যেই পরিমাণ সময় দেওয়ার মতন মানসিক অবস্থা ইমিডিয়েট আমার নেই। 2-4 জন যারা পার্সোনালি আমাকে জানেন তারা জানেন আমি মানসিকভাবে পরিবারগত কিছু কারণে আমি অত্যন্ত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ইষ্টনাম গুরুনাম জপ করি, সেই জন্য কথা বলতে পারি। আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে কিন্তু কমিউনিকেট করতে পারতেন না। আমি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। খুব কম সংখ্যক মানুষ আছেন যেটা জানেন। আপনারা যারা অহেতুক ফোন করে, আমি দেখেছি 2 মিনিটের কথাটাকে ইচ্ছে করে 5 মিনিট ধরে বলতে থাকবেন তো বলতেই থাকবেন। এটা করবেন না। আমি প্রফেশনাল মানুষ নই বলে সেটাকে যদি কেউ ভাবেন, আমিও একটা মানুষ, আমারও অনেক পজিটিভ নেগেটিভ দিক আছে। তো মানুষ স্বাধীনতা দিচ্ছে মানে সেটাতে স্বেচ্ছাচারিতার জায়গায় চলে যাবেন না, দয়া করে। ব্যবহার করতে শিখুন। আমাকে ব্যবহার করছেন তো তা সেটাকেও যেন প্রপারলি ব্যবহার করতে শিখুন, যাতে কাজটাও হলো। আমার কুশল মঙ্গল জানার দরকার নেই, আমি ঠিক আছি, বেঁচে আছি এখনো পর্যন্ত। কিন্তু ওই লোক দেখানো কুশল মঙ্গল, কেমন আছেন দাদা, অমুক কেমন আছেন, কেমন, এসব জানতে হবে না। শুধু আপনার প্রশ্নটা বলবেন আমাকে স্পেসিফিক্যালি, আমি এই কারণে ফোন করেছি, এইটা জানতে চাই দাদা, আপনি কি জানাতে পারবেন এখন? আমি হ্যাঁ বললে জানবেন। বহু মানুষ আছে বহুক্ষণ ধরে বেকার কথা বলে। যাই হোক, এটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু আমার ক্ষেত্রে প্রাসঙ্গিক। আচ্ছা, নাম্বার 3 যেটার এই সেগমেন্টের একেবারে শেষ পয়েন্ট আপনাদের বলবো, বৃষ্টি প্রচুর হবে। এবং মান্ডেন জ্যোতিষের যে অংশটা নিয়ে আমি বৃষ্টিপাতের অংশ বলেছি, সেটা নিয়ে বারবার বলেছি যে প্রচুর বৃষ্টি হবে রিজিয়নে। আপনারা যারা খবর রাখেন তারা দেখবেন আমি 2 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠান করছি। বৃষ্টি কিন্তু অলরেডি নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে নেমে গেছে এবং ভয়ঙ্কর রকম বৃষ্টি হচ্ছে। আসামে যেহেতু আমাদের আত্মীয় স্বজন আছে এবং আমাদের পরিবারের একটা বড় সেগমেন্ট আসামে থাকে, আমি নিজের জীবনের একটা বিস্তৃত সময় আসামে কাটিয়েছি, ফলে আমি জানি ওখানে বৃষ্টি কীরকম হয়। আমার অভিজ্ঞতা আছে, ওখানের মানুষ জানেন বৃষ্টি কীরকম হয়। তো তার ফলে
চেষ্টা করুন যে অন্তত এটা কম বলতে, যে বৃষ্টিপাত বৃষ্টিপাত প্রচুর হবে এবছর। যাদের ওবিসিটির প্রবলেম আছে তারা এবছর বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন ওবিসিটির অংশটাকে কমানোর জন্য। তার জন্য যোগা প্রাণায়াম যদি করেন অনেকটা কমবে। নাম্বার 5 হচ্ছে যারা কোনো রকম বুকের মানে হার্টের কোনো ট্রাবলে ভুগছেন দীর্ঘদিন ধরে, ক্রনিক কোনো রোগে, তারা কিন্তু এ সময় হিল হতে পারেন, প্রোভাইডেড তার ছকে সামান্যতম পজিটিভ ভাইব্রেশন থাকতে হবে। খুব বেটার হিলিং আছে। যে নবাংশেতে গিয়ে বৃহস্পতি বকরি হচ্ছে, দ্যাট ইজ এ ভেরি গুড নবাংশ। তো সেদিক থেকে পূর্ণ ফল পাবেন, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির নবাংশ। তো হার্টের যারা পেশেন্ট, যে রোগকে ওপর থেকে দেখা যায় না, লিভারের যারা পেশেন্ট, তারা কিন্তু হিল পাবেন, বাট সেটা বৃহস্পতি বকরি হওয়ার পরে বা অ্যাটলিস্ট জুলাই মাসের ফার্স্ট উইকের পর থেকে। আর একটা জিনিস বলছি, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল বা বিভিন্ন ছোটোখাটো পাহাড়ি জায়গায় ঘোরাফেরা করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্যই সময়টা ভালো আছে। বাট বুঝে যাবেন বৃষ্টিপাত এবং ধস এই দুটোই কিন্তু নামার যোগ আছে, বিশেষত পাহাড়ি এরিয়াতে। অনেকে ভাবছেন হচ্ছে না, সুতরাং একটা চান্স নিয়ে নিই, সেটাতে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। যখন বৃষ্টি নামবে মারাত্মক বৃষ্টি হবে এবং মানে ইনসিসেন্ট রেইনফল যাকে বলা যেতে পারে সেরকম টাইপের হবে। কিছুদিনের মধ্যেই বারবার একটা জিনিস বলি যে আপনারা আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করবেন, আমার কথা শুনতে হবে না। যখন ঘটবে তখন দেখতে পারবেন। আমি যখন এতটা জোর দিয়ে বলছি, সুতরাং নিশ্চয়ই ভেবেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। তাই ভগবানের কিছু কারকতা থাকে। যে বছর আয়লা হয়েছিল আমি দেখেছিলাম, সে বছর কিন্তু বৃষ্টিপাতের যোগ ছিল ভালো। কিন্তু আমি দেখেছি দক্ষিণবঙ্গে, আমি মান্ডেন জ্যোতিষ দিয়েও দেখেছি, সে বছর বৃষ্টিপাত কিন্তু প্রায় হয়নি বললেই চলে। আমার মনে আছে সেটা 2009 সাল। 2009 সালের 25শে মে আয়লা হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তৃত এরিয়া, বাংলাদেশের বিস্তৃত এরিয়া নিয়ে, এবং ধ্বংস হয়ে গেছিল পুরো সব এরিয়াতে। তো সে বছর কিন্তু সে আয়লা কেটে যাওয়ার পরে সেরকমভাবে বৃষ্টিপাত হয়নি। ফলে ঈশ্বরের কিছু নিজস্ব মর্জি থাকে। আমি অনেক সময় দেখেছি অনেক স্যাঙ্গুইন যোগ, সেটা ফুলপ্রুফ হয় না। অনেক লোক হয়তো ভাবেন যে এ কি ভুলভাল বলে দিয়েছে, ঘটছে না। ঈশ্বরের একটা নিজস্ব ইচ্ছা আছে, যেটা আমাদের দৈনন্দিন কর্মফল বা আমাদের প্রারব্ধ কর্মফল অনুসারে ঘটে। সুতরাং বহু মানুষের খুব কাছের যোগ অনেক সময় কেটে যায়। এ আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। এ আমি বহু মানুষের হরোস্কোপে দেখেছি। অন্তত 65-70 হাজারের ওপর হরোস্কোপ দেখেছি জীবনে গত 20 বছরে। তার উপর দাঁড়িয়ে বলছে এরকম একদম পিন পয়েন্ট যোগ কেটে বেরিয়ে গেছে। আমি কোনো কজ দেখাতে পারিনি। আমি তো একটা সাধারণ মানুষ, অনেক বড় লোকও দেখাতে পারেননি। এই জিনিস কিন্তু ঘটে। কিন্তু এটুকু বলছি, যেরকমই হোক বৃষ্টিপাত হবে এবং যথেষ্ট পরিমাণে হবে, এবং প্রচুর ফলনও হবে, বাট প্রচুর ফসল নষ্টও হবে। ভালো থাকবেন প্রত্যেকে, শুভকামনা করি।